চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক লাইফ সায়েন্সের ওপরে, বায়োলজির পার্ট, সেটা হচ্ছে প্রাণী হরমোন। আশা করি তোমরা সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ, শুনতেও পাচ্ছ, কোনো রকম প্রবলেম নেই। দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ একটু পরেই মুছতে হবে বোর্ডটা, অনেক ছবি টবি আঁকতে হবে যেখান থেকে আমরা বিভিন্ন জিনিস বুঝতে পারবো। তার জন্য তোমরা প্রথমে স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপরে আমরা যেমন করে প্রত্যেক দিন পড়ি সেভাবে পড়তে শুরু করবো। আশা করি স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। তাহলে আজকের টপিক কি আছে? আজকের টপিক হচ্ছে প্রাণী হরমোন। তো প্রাণী হরমোন লিখেছি কারণটা কি? কারণটা হচ্ছে যে সমস্ত জিনিসের কথা আজকে আমরা জানবো সেগুলো বিভিন্ন প্রাণীর মধ্যেই পাওয়া যায়, কেবলমাত্র মানুষের মধ্যে পাওয়া যায় না। অনেক প্রাণী আছে যাদের মধ্যে এই সমস্ত রকম হরমোন আমরা দেখতে পাই এবং তাদের নিজের নিজের কাজ তারা করে থাকে। যেটার উপরে বেস করে আমরা পড়বো সেটা হচ্ছে মানুষের দেহে কোনগুলো পাওয়া যায়, তার কাজ কি, কোথায় থাকে, কোথা থেকে বেরোয় না বেরোয়, এই ধরনের বিভিন্ন জিনিস। তো টপিকের নাম সবাই বুঝতে পেরে গেছি, প্রাণী হরমোন। তো আজকে যেটা আমরা করব প্রথমেই সেটা হচ্ছে প্রাণী হরমোন কাকে বলে, হরমোন কথাটা কি, হরমোন জিনিসটা কি। টপিকের নাম তো সবাই বুঝতে পারছি যে ঠিক আছে, আজকের টপিক প্রাণী হরমোন আমরা পড়ব। হরমোন হচ্ছে রাসায়নিক দূত। কি বললাম? রাসায়নিক দূত। রাসায়নিক দূতকে ইংরেজিতে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার। ঠিক আছে, কেমিক্যাল মেসেঞ্জার। তাহলে যে রাসায়নিক দূত বা যে কেমিক্যাল মেসেঞ্জার প্রাণীদেহের কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরিয়ে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে শরীরের একটি নির্দিষ্ট অঙ্গের ওপরে গিয়ে তার নির্দিষ্ট কাজ করে এবং সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হয় প্রাণী হরমোন। তাহলে কি বললাম আমরা? বললাম প্রাণীদেহের কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বা অনাল গ্রন্থি থেকে যখন কোনো একটি রাসায়নিক পদার্থ বেরিয়ে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে রক্তে মিশে কোনো একটি নির্দিষ্ট অঙ্গের ওপরে গিয়ে কাজ করে এবং সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হয় হরমোন। আশা করি ক্লিয়ার হরমোন কাকে বলে। তাহলে হরমোনের প্রথমেই একটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার কাকে বলে। কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত বলা হয় হরমোনকে। কোথা থেকে বেরোয় সেটাও আমরা সংজ্ঞাতে দেখলাম। কোথা থেকে বেরোয় দেখলাম এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরোয়। আমাদের শরীরে বিভিন্ন রকম গ্রন্থি আছে। কি গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, কোনোটা মিশ্র গ্রন্থি, বিভিন্ন রকম আছে। কিভাবে কাজ করবে বা দেহের বিভিন্ন অংশে পৌঁছাবে কিভাবে? রক্তের মাধ্যমে পৌঁছে যাবে, বা কোনোটা সেই জায়গাতে কাজ করে, কোনোটা অন্য একটা জায়গায় গিয়ে কাজ করে। তো আমি ধরে নিচ্ছি এটা একটা হরমোন যেটা শরীর থেকে বেরোলো। কি ক্রিয়ার মাধ্যমে বেরাবে? ব্যাপন ক্রিয়ার মাধ্যমে বেরাবে, রক্তে মিশবে, রক্তে থেকে কোনো একটা নির্দিষ্ট অঙ্গের উপরে কাজ করবে। আমি একটা হরমোনের উদাহরণ নিয়ে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো পিটুইটারি গ্রন্থি থেকে আমরা বলতে পারি টিএসএইচ বেরোয়। টিএসএইচ একটা হরমোনের নাম, আমরা পরে আসছি। তাহলে টিএসএইচ রক্তের মাধ্যমে কোথায় যাবে? থাইরয়েড গ্রন্থির উপরে গিয়ে কাজ করবে, থাইরয়েড গ্রন্থির উপরে গিয়ে কাজ করবে এবং থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করে সে সেখানে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই ছিল সেই রাসায়নিক দূতের কাজের স্টাইলটা। কিভাবে বেরোলো? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরোলো, মানে কোথা থেকে বেরোলো বুঝলাম। কিভাবে পৌঁছলো? ব্যাপন ক্রিয়ার মাধ্যমে পৌঁছলো। যে গ্রন্থি থেকে বেরিয়েছিল সেই গ্রন্থিটা কেমন? সেই গ্রন্থিটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, কাজের পরে সে সেখানে ধ্বংসও হয়ে গেল। তাহলে প্রথমেই হরমোন পড়তে গেলে আমরা প্রথমে তার উৎসটা দেখব। উৎস বলতে মানুষের দেহের বিভিন্ন রকম গ্রন্থি আছে বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে, পার্টিকুলার এই টার্মটা বলে ভালো হয়। অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেখান থেকে বিভিন্ন রকম হরমোন সিক্রেট হয়, মানে বেরোয় বা নিঃসরণ হয় বা ক্ষরিত হয়, ক্ষরণ হয়। ওকে, তারপরে সেটা কি হয়? তারপরে সেটা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে রক্ত দিয়ে পরিবাহিত হয়। তাহলে উৎস দেখলাম কোথায়? অন্তঃক্ষরা গ্রন্থিতে। পরিবহনটা কেমন? ব্যাপন ক্রিয়ার মাধ্যমে। কি দিয়ে? রক্ত দিয়ে। এবং নির্দিষ্ট অঙ্গের উপরে কাজ করে, নির্দিষ্ট জায়গায় কাজ করে এবং সেখানে কাজ করে পরিণতি কি? সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক আছে, এখানে একটা কথা লেখা আছে রাসায়নিক প্রকৃতি। উৎস আমরা দেখলাম, পরিবহন আমরা দেখলাম, পরিণতি দেখলাম। রাসায়নিক প্রকৃতি মানে হরমোনের বিভিন্ন রকম টাইপস হয়, যেমন স্টেরয়েড ধর্মী, প্রোটিন ধর্মী, লিপিড ধর্মী। যেমন আমরা বলি না, যারা জিম করে, বডি করে, তারা স্টেরয়েড নেয়, মানে কি? মানে একটা হরমোন তার দেহে ঢুকিয়ে নেয় যাতে কিনা তাদের মাসেলস গ্রোথ ভালো হয়। তো সেটা স্টেরয়েড ধর্মী। আমাদের স্টেরয়েড ধর্মী, প্রোটিন ধর্মী দেখতে হবে না, আমরা যেটা পড়বো। তো রাসায়নিক প্রকৃতিটা বুঝলাম, স্টেরয়েড ধর্মী হতে পারে, প্রোটিন ধর্মী হতে পারে। এখানে একটা কথা লেখা আছে যে
ওই যে কাজটা লিখেছিলাম, কাজটা কীরকম হয় এবং তার একটা নিয়ন্ত্রণ আছে, সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ, মানে হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। ফিডব্যাক নিয়ন্ত্রণটা কেমন? ফিডব্যাক নিয়ন্ত্রণ হচ্ছে একটা হরমোন আছে, যে হরমোনটা কোনো একটা গ্রন্থি থেকে বেরোলো, তারপরে সেখান থেকে অন্য আর একটা গ্রন্থিকে উদ্দীপিত করলো, সেখান থেকে বেরিয়ে আর একটা কাজ করলো, আলটিমেটলি লাস্ট যে হরমোনটা বেরোলো সেটা আবার প্রথমে যেখান থেকে তার উৎসের শুরু তাকে গিয়ে উদ্দীপ্ত করলো। উদাহরণ দিলে আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন ধরো হাইপোথ্যালামাস, ঠিক আছে, ফিডব্যাক ক্রিয়া নিয়ন্ত্রণ কী জিনিস সেটা বুঝছি। হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ বলে একটি হরমোন বেরোয়। টিআরএইচ পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে, পিটুইটারি গ্রন্থি থেকে বেরোয় টিএসএইচ, টিএসএইচ আবার থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে, থাইরয়েড থেকে বেরোয় থাইরক্সিন। থাইরক্সিনের দুই রকম হতে পারে, কম ক্ষরণ কিংবা বেশি ক্ষরণ। যদি বেশি ক্ষরণ হয় তাহলে সেটা নেগেটিভ ফিডব্যাক দেবে হাইপোথ্যালামাসকে, আর যদি কম ক্ষরণ হয় তাহলে পজিটিভ ফিডব্যাক দেবে হাইপোথ্যালামাসকে। তার মানে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ এর মাধ্যমে পিটুইটারি উদ্দীপ্ত হলো, পিটুইটারি থেকে বেরোনো টিএসএইচ থাইরয়েডকে উদ্দীপ্ত করলো, থাইরয়েড থেকে থাইরক্সিন, থাইরক্সিন যদি কম বা বেশি হয় তার জন্য সে পুনরায় হাইপোথ্যালামাসকে পজিটিভ বা নেগেটিভ যেটা দরকার সেই ফিডব্যাকটা দিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেখানে উৎসর শুরু সেখান থেকে গ্রন্থিগুলো উদ্দীপ্ত হতে হতে একটা নির্দিষ্ট হরমোন বেরোচ্ছে, তখন থাইরক্সিন শেষ টাইমে থাইরয়েডকে উদ্দীপ্ত না করে যেখান থেকে সে তৈরি হয়েছিল সে প্রথমে ফিরে গেল এবং হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করলো। এই যে সাইকেলটা, একেই বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে এটা জাস্ট একটা উদাহরণ বোঝার জন্য বললাম, মানে কিভাবে আমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণটা হয়, হরমোনের কাজটা আমরা দেখলাম এইভাবে কাজটা করে। সমস্ত হরমোন এভাবে কাজ করে না, অনেকে আবার নির্দিষ্ট জায়গায় কাজ করে সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ওকে, আশা করি কোনো রকম সমস্যা নেই, বোঝা যাচ্ছে স্পষ্ট। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাণী হরমোন কোথা থেকে বেরোয়। গ্রন্থি যেটা লেখা আছে এটা আমরা প্রথমে পড়েছি, গ্রন্থি কেমন হবে? গ্রন্থি হবে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। তো হরমোন যেখান থেকে বেরোচ্ছে যদি আমরা ছবিতে দেখি বা একটা মানুষের দেহ দেখি, প্রাণী দেহতে বিভিন্ন প্রাণী দেহে কুকুর, বিড়াল, ছাগল, গরু, মোষ, ভেড়া যত আছে সমস্ত প্রাণীরই হরমোন বেরোয়, ঠিক আছে, তেমনি মানুষের দেহ বেরোয়। তা আমরা যদি দেখতে যাই যে হরমোন কোথা থেকে বেরোয়, তাহলে প্রথমেই আমরা যদি দেখি মাথা, গলা, বুক, পেট, কোমর, কোমরের নিচে পা, তো এই যে আমাদের শরীরের স্ট্রাকচার এর বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থি আছে। কীরকম গ্রন্থি? আমরা যদি দেখি পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, তাছাড়া অ্যাড্রিনালিন, ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম গ্রন্থির নাম। অন্তঃক্ষরা গ্রন্থিও আছে, এর মধ্যে মিশ্র গ্রন্থিও আছে, ঠিক আছে। তো বিভিন্ন গ্রন্থির বিভিন্ন পজিশন আছে। আমি যদি বলি তোমার বাড়ি কোথায়, প্রথমেই তোমাকে একটা ঠিকানা লিখতে হবে, তাহলে আমাদেরকে জানতে হবে পিটুইটারি গ্রন্থির অবস্থান, থাইরয়েড গ্রন্থির অবস্থান, প্যারাথাইরয়েডের অবস্থান, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় আছে বা অগ্নাশয় কোথায় আছে, অ্যাড্রিনাল কোথা থেকে বেরোচ্ছে, তার বিভিন্ন রকম অবস্থানগুলো আমরা জানবো। একটা ছোট্ট ছবি আঁকবো, দেখো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এটা মানুষের মস্তিষ্ক, আমরা মস্তিষ্কের ভিডিওতে মস্তিষ্কের বিভিন্ন রকম পার্ট পড়েছি। মস্তিষ্কের একটা জায়গা, অগ্র মস্তিষ্কের একটা পার্ট ডায়ানসেফালান, সেইখানে আছে হাইপোথ্যালামাস। আমি ধরে নিচ্ছি এইটা হলো আমাদের হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাসের সামনের দিকে এইখানটা একটা নালী আছে, সেই নালীর সামনে আছে পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। আর এইখানটায় আছে পিনিয়াল বডি বা পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে। প্রথমে এই পিনিয়াল থেকে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মানবদেহের সব থেকে ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম কি? তাহলে হচ্ছে পিনিয়াল বডি, ঠিক আছে। কি নাম বললো? পিনিয়াল, পিনিয়াল, পিনিয়াল গ্রন্থি, এটা হচ্ছে সব থেকে ছোট, স্মলেস্ট, এটা একটা হয়ে গেল। আর সামনের দিকে যেটা আছে তার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিটা এই যে হাইপোথ্যালামাসের সামনের দিকে অগ্রভাগে আছে, তো এর একটা পজিশন আছে। অ্যাকচুয়ালি এখানটায় যদি হাইপোথ্যালামাসটাকে আমরা দেখি, এটা যদি হাইপোথ্যালামাস হয়, এইখানটায় যদি পিনিয়াল বডি থাকে, আর এইখানটায় আছে পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। পিটুইটারি গ্রন্থিটা এই যে করটি, এটা তো আমাদের মানুষের মাথার খুলি, ঠিক আছে, এখানে নাক, মুখ আছে, গলা আছে,
তো পিটুইটারি গ্রন্থিটা কোথায় আছে? পিটুইটারি গ্রন্থিটা আছে এইখানটায় করোটির একটা হাড় আছে, হাড়টার নাম হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েড 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 হাড়ের মাঝখানে এখানটায় একটা বাউন্ডারি লাইন আছে, মানে ঘেরা আছে, একটা গর্ত আছে, তার মাঝখানে পিটুইটারি গ্রন্থিটাকে রাখা আছে। তো সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে সেলা টার্সিকা প্রকোষ্ঠ। সেলা টার্সিকা, সেলা টার্সিকা, সেলা টার্সিকা প্রকোষ্ঠ বা সেলা টার্সিকা সেল। ঠিক আছে, তাহলে বলবো অগ্রমস্তিষ্কের ডায়ানসেফালানে হাইপোথ্যালামাসের মধ্যে স্ফেনয়েড হাড় দ্বারা ঘেরা সেলা টার্সিকা ভেতরে সেলা টার্সিকা সেলের মানে সেলা টার্সিকা প্রকোষ্ঠে কি আছে? আমাদের পিটুইটারি আছে। আর পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম কি? প্রভুগ্রন্থি। প্রভুগ্রন্থি কোথায় অবস্থান করছে? হাইপোথ্যালামাসে। তাহলে প্রভুগ্রন্থির প্রভুকে, প্রভুগ্রন্থির নাম পিটুইটারি, প্রভুগ্রন্থির প্রভুকে হাইপোথ্যালামাস। বা মাস্টার অফ গ্ল্যান্ডের নাম কি? পিটুইটারি গ্ল্যান্ড। আর সুপ্রিম কমান্ডারের নাম কি? হাইপোথ্যালামাস। প্রভুগ্রন্থি কাকে বলে? পিটুইটারি। প্রভুগ্রন্থির প্রভু, মাস্টার অফ মাস্টার, মাস্টার্স অফ মাস্টার, তাহলে হাইপোথ্যালামাস। আমরা জায়গা বুঝতে পারলাম, স্ফেনয়েড হাড়ের সেলা টার্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থান করছে। আর পেছন দিকে যেটা আছে সেটা পিনিয়াল বডি। ঠিক আছে, সব থেকে ছোট গ্রন্থি প্রভুগ্রন্থি কাকে বলে? পিটুইটারি গ্রন্থি। আমরা পিটুইটারির জায়গা দেখতে পেয়ে গেলাম, কোথায় আছে? হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসের অগ্রভাগে। হাইপোথ্যালামাসও আমরা দেখে ফেললাম। তাহলে এরপরে যে গ্রন্থিটা পড়ব সেই গ্রন্থিটার নাম কি? পিটুইটারি। আমরা জায়গাটা দেখলাম, করোটির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থান করছে। এরপরে আছে থাইরয়েড। ঠিক আছে, এবার আমরা একটা মানুষের ছবি আঁকি। এটা মানুষের মাথা, এটা ঘাড়, এখানটায় আছে হাত, এটা হচ্ছে তার বডি, এটা কোমর, এটা পা। বুঝতে পারছি? এইটা হচ্ছে আমাদের গলা, গ্রীবাদেশ। এই জায়গাটা হচ্ছে আমাদের গলা, তাই তো? হাইপোথ্যালামাসের ভেতরে আমরা পিনিয়াল বডি আর পিটুইটারি গ্রন্থি কোথায় আছে আমরা পড়ে ফেলেছি। ডায়ানসেফালানের মধ্যে স্ফেনয়েড অস্থির ভেতরে সেলা টার্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থিত, সামনের দিকে অগ্রভাগে, হাইপোথ্যালামাসের অগ্রভাগে। আমরা ধরে নিচ্ছি এইখানটায় মানুষের ব্রেন আছে, এইখানটায় ছিল আমাদের পিটুইটারি গ্রন্থি, এই পেছন দিকে হাইপোথ্যালামাসের পেছন দিকে ছিল পিনিয়াল বডি। আমরা ছবিতে একটু আগে দেখলাম। এইবার চলে আসছি, গ্রীবাদেশের সামনের দিকে থাকে থাইরয়েড গ্রন্থি, এইখানটায় থাকে আমাদের থাইরয়েড গ্রন্থি। তাহলে আমরা কি কি পড়লাম? একটার নাম পড়লাম পিটুইটারি, পিটুইটারি, একটা পড়লাম পিনিয়াল, এই যে যেটা পড়ছি এই জিনিসটার নাম কি পেলাম? থাইরয়েড। কোথায় আছে থাইরয়েড? আছে গলা, গ্রীবাদেশে, গলার সামনে। থাইরয়েডের ঠিক পেছন দিকে যদি আমরা দেখি, এটা যদি আমাদের থাইরয়েড গ্রন্থি হয়, এটা যদি আমাদের গলার থাইরয়েড গ্রন্থি হয়, এর ঠিক পেছন দিকে চারখানা এইরকম করে প্যারাথাইরয়েড গ্রন্থি আছে। থাইরয়েডের পেছন দিকে কি আছে? আমি পেছন দিকে কি থাকতে পারে? পেছনে কি আছে? পেছনে আছে প্যারাথাইরয়েড গ্রন্থি। কি নাম বললাম? প্যারাথাইরয়েড, ভাই ভাই, থাইরয়েড প্যারাথাইরয়েড, ভাই ভাই। সামনে থাইরয়েড, পেছনে প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড গ্রন্থি। ক্লিয়ার হয়ে গেল? এরপরে এই জায়গাটাতে এইখানটায় একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে থায়ামাস। ঠিক আছে, কি নাম বললাম? থাইমাস। থাইমোসিন বেরোয়, থাইমাস। ঠিক আছে, এরপরটাই যদি আমরা দেখি এখানে কি আছে? থাইরয়েডের পরে প্যারাথাইরয়েড, তারপরে আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? অগ্নাশয়। তাহলে অগ্নাশয় কোথায় আছে? আমরা যদি পৌষ্টিকতন্ত্রের ছবিটা দেখি, এখানটায় পাকস্থলী, এখানটায় যকৃৎ, এখানটায় ডিওডিনাম, এখানটায় আমাদের বৃহদন্ত্র, এই ভেতরটায় আছে ক্ষুদ্রান্ত্র, এখানটায় আছে পায়ুছিদ্র, তাই না? এই যে ভেতরটা, এই এখানটায় আমরা পেলাম পাকস্থলী, এদিকে পেলাম লিভার বা কি পেলাম? এটাকে স্টমাক লিভার গেল, এখানটায় ডিওডিনাম পেলাম। এইখানটাতে একটা ভুট্টার মতো দেখতে অঙ্গ মানুষের শরীরে আছে। এই ভুট্টার মতো দেখতে অঙ্গটার নামই হচ্ছে কি নাম? তাহলে এখানে আগে একটা ভুট্টার ছবি আঁকি, যার নাম হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, অগ্নাশয়ের থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আলফা, বিটা আর ডেল্টা সেল আছে, সেখান থেকে বিভিন্ন রকম হরমোন বেরোয়। তাহলে এটার নাম
আমরা যেটা পড়ব সেটার নাম কি? অগ্নাশয়। আমি গ্রন্থিগুলোর পজিশনগুলো দেখছি। অগ্নাশয়ের ভেতরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, ওটা পরে আসছি। অগ্নাশয়ের পরে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় আছে? অ্যাড্রিনাল গ্রন্থি আছে মানুষের শরীরের দুই দিকে দুটো কিডনি আছে, মটর বীজের মতো। সেই মটর বীজের মতো যে বৃক্ক বা কিডনি, তার ওপরের দিকে থাকে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এটা একটু বড় হতো, ছবি অনুযায়ী ছোট হয়ে গেল, আমি একটু বড় করে এঁকে দিই, তাহলে বেটার হবে। তাহলে এইখানটায় কি আছে? বৃক্ক, বা আমরা যদি পেছনে এমনি করে দাঁড়াই তাহলে আমাদের এই জায়গাটা কি আছে? কিডনি। কিডনির ওপরে এই জায়গাটায় আছে অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রেনাল। তাহলে অগ্নাশয় হলো এই জায়গাটা, আর এই জায়গাটার নাম কি পাচ্ছি? অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল গ্রন্থি। ওকে, তাহলে বৃক্কের উপরে পেয়ে গেলাম অ্যাড্রেনাল গ্রন্থি। এরপরে চলে আসছি ডিম্বাশয় এবং শুক্রাশয়। ডিম্বাশয় কাদের থাকে? ডিম্বাশয় থাকে মেয়েদের, শুক্রাশয় থাকে ছেলেদের। এইখানটায় আছে আমাদের শুক্রাশয়। ক্লিয়ার? আর ডিম্বাশয় যদি ফিমেল ছবি হয় তাহলে কি রকম হবে? ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের ডিম্বাশয় আর এইটা ছিল আমাদের শুক্রাশয়। তাহলে আমরা পজিশন বুঝে গেলাম। ফিমেল দেহ যদি আমরা দেখি, ফিমেলের ক্ষেত্রে আমরা কি দেখব? ডিম্বাশয়। ছেলেদের ক্ষেত্রে আমরা কি দেখব? মেলে শুক্রাশয়। তাহলে আমরা বিভিন্ন রকম গ্রন্থি দেখলাম। কি কি গ্রন্থি দেখলাম? মাথাতে সামনের দিকে পিটুইটারি, পেছনের দিকে পিনিয়াল হয়ে গেল। গ্রীবাদেশে কি দেখলাম? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েডের ঠিক পেছন দিকে যদি দেখি, প্যারাথাইরয়েড গ্রন্থি। এইখানটায় কি আছে? থায়ামাস। পেটের এখানটায় ভুট্টার মতো যেটা আছে, পাকস্থলীর ঠিক নিচে অগ্নাশয়। এই জায়গাটায় কি আছে? বৃক্ক বা কিডনি। কিডনির ওপরের দিকে কি আছে? অ্যাড্রেনাল গ্রন্থি। মেয়েদের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয়, ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়। ওকে, তাহলে আমরা সমস্ত জায়গায় কোথায় কোন গ্রন্থিগুলো আছে তাদের বাড়ির ঠিকানাটা অলরেডি পড়ে ফেলেছি। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কোন জায়গাতে কোন হরমোন বেরোচ্ছে এবং তার কাজ কি। যদি সেটা বেরোয় কিংবা না বেরোয় তাহলে মানুষের দেহে কোন রোগ হতে পারে, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ পরীক্ষাতে রোগের নামগুলো দেবে, কিংবা কোন জায়গা থেকে কোন হরমোন বেরোয় সেই নামগুলো দেবে, বা হরমোনটা কি কাজে লাগে সেই নামটা দিতে পারে। আর ক্লাস 10-এর জন্য যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রথমেই দেখো এখানে পিটুইটারি গ্রন্থি আছে। এই যে পিটুইটারি গ্রন্থির নাম কি পেয়েছি? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। তাহলে প্রথম প্রশ্ন যেটা তোমাদের হরমোন থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি কাকে কেন বলা হয়? ঠিক আছে, কিংবা প্রভু গ্রন্থির প্রভু হাইপোথ্যালামাস, তাকে মাস্টার অফ কমান্ডার অফ গ্ল্যান্ড, কমান্ডার বা সুপ্রিম কমান্ডার কেন বলা হয়? প্রভু গ্রন্থির প্রভু কেন বলে, বা পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি কেন বলে, তার জন্য কোন হরমোন বেরোয়, কোন হরমোন কি কাজে লাগে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, মাধ্যমিকের পরীক্ষায় আসবে। আর যারা বায়োলজি হয়তো কোনো অপশনাল পেপারে রাখতে পারো তাদের বড় কোশ্চেন আসবে, খুব সহজ জিনিস। পিটুইটারি গ্রন্থির অবস্থান আমরা দেখে নিচ্ছি, অর্থাৎ সব রকম অন্তঃক্ষরা গ্রন্থি বা মিশ্র গ্রন্থির অবস্থান আমরা দেখে ফেলেছি। পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে? দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে এসটিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন। এসটিএইচ মানে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি হবে? গ্রোথ হরমোনের জন্য মানুষের দৈহিক বৃদ্ধি ঘটে, হাড়ের বৃদ্ধি, দেহের বৃদ্ধি, এগুলো গ্রোথ হরমোনের জন্য ঘটে, ঠিক আছে? তাহলে গ্রোথ হরমোন যদি কম বেড়ায় বা বেশি বেড়ায় তাহলে একটা রোগ হতে পারে। তো গ্রোথ হরমোন যদি বেশি বেড়ায় তাহলে বাচ্চার দেহ বড় হয়ে যাবে, মানে অতিকায়ত্ব। যদি কম বেরোয় তাহলে বাচ্চার হাইট 3 ফুটের মতো থাকবে, ছোট হয়ে যাবে, বামনত্ব। আবার বড়দেরও যদি গ্রোথ হরমোন বেশি বেরোয়
একটা নির্দিষ্ট সময়ের পরে 18 বছরের পরেও দেখা গেল তার গ্রোথ হরমোন বেড়েছে, তখন একটা রোগ হয় যার নাম হচ্ছে অ্যাক্রোমেগালি। ঠিক আছে, এখানটায় আমরা বেশ কিছু হরমোন মানে হরমোনের সঙ্গে রোগের নামগুলো এদিকে লিখেছি। এই যে অ্যাক্রোমেগালি, এই যে রোগটা অ্যাক্রোমেগালি, এটা কি হয়, শরীর বড় হয়, তার সঙ্গে সঙ্গে মাথা হাত পাগুলো গরিলার মতো হয়ে যায়, মুখ চোখ চওড়া হয়ে যায়, লম্বা হয়ে যায়, তো দেখতে মানুষের আকারটা গরিলা গরিলা টাইপের হয়ে যায়, তো সেই রোগটাকে বলা হয় অ্যাক্রোমেগালি। ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোন আমরা দেখলাম, গ্রোথ হরমোনের কাজ মানুষের দেহের বৃদ্ধি ঘটানো, পড়ে ফেললাম। এরপরে আছে টিএসএইচ। টিএসএইচ এই যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। ঠিক আছে, সরি ভুল বললাম, টিএসএইচ। আর টিএসএইচ কখন বেরোয় পিটুইটারি গ্রন্থি থেকে সেইটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা কাজটা কিভাবে করে সেটা, এটা একটা আলাদা জায়গা, এটা অন্য জিনিস, এটা আমি পরে বলছি। তারপর হচ্ছে এসিটিএইচ, এগুলো সব পিটুইটারি থেকে বেরোয়। জিটিএইচ, জিটিএইচ মানে গোনাডোট্রপিক হরমোন, মানে যৌন গ্রন্থির ওপরে কাজ, যৌনাঙ্গের ওপরে কাজ করবে, যৌন গ্রন্থির ওপরে। এমএসএইচ, এমএসএইচ মানে হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট মানে কি, ত্বকের মধ্যে যে মেলানিন আছে আমাদের স্কিন কালার নির্ধারণ করতে সাহায্য করে। এরপর আছে ভেসোপ্রেসিন বা এডিএইচ, অক্সিটোসিন। এডিএইচ এর অনেক কাজ আছে, অক্সিটোসিনের কাজ আছে। আচ্ছা এখানে পিটুইটারি গ্রন্থির সঙ্গে আমরা আরেকটা গ্রন্থির নাম পড়ছিলাম, সেটা হচ্ছে পিনিয়াল বডি। তোমাদের প্রশ্ন হচ্ছে পিনিয়াল বডি থেকে কোন হরমোন বেরোয়। পিনিয়াল বডি থেকে একটা তোমাদেরকে একটা হিন্ট দিয়ে রাখি, যে হরমোনটা বেরোয় সেটা মানুষের ঘুম নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো তোমাদেরকে কমেন্ট সেকশনে আমাকে বলবে যে পিনিয়াল বডি থেকে বা পিনিয়াল গ্রন্থি থেকে যে হরমোন বেরোয় তার নামটা কি, এটা কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদেরকে বলে রাখি, আমরা ভিডিওর মাধ্যমে নিজেদের সঙ্গে কথা বলি বা কমেন্ট সেকশনে কথা বলি, সেইখানটায় যা তোমাদের অসুবিধা, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাদের কোন ভিডিও হলে সুবিধা হয়, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, কারণ আমরা তো নিজেরা কথা বলি না, তোমাদের কমেন্ট থেকেই আমি সমস্ত কিছুটা বুঝতে পারি। তো বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমারও বেশ সুবিধা হয়, আমিও বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গায় কি অসুবিধা হচ্ছে বা হাতের লেখাতে কোনো প্রবলেম আছে কিনা, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন হচ্ছে, কোন টপিকের উপরে ভিডিও হলে ভালো হয়, সেগুলোও জানাবে। চলো পড়ায় ফিরে আসি। তাহলে আমরা দেখলাম পিটুইটারি গ্রন্থি থেকে জিএইচ বা এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এমএসএইচ, ভেসোপ্রেসিন বা এডিএইচ, অক্সিটোসিন, এই ধরনের বিভিন্ন রকম হরমোন বেরোয়। ঠিক আছে, আর এতগুলো হরমোন, এই যতগুলো হরমোন আমরা দেখছি, এরা কিন্তু বাইরের একটা বিভিন্ন রকম গ্রন্থিকে গিয়ে উদ্দীপ্ত করে। ঠিক আছে, যেমন গোনাডোট্রপিক হরমোন যৌন গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, গ্রোথ হরমোন গ্রোথ নিয়ন্ত্রণ করবে, এমএসএইচ ত্বকে গিয়ে কাজ করবে, বা মেলানিন নিঃসরণ একটা নির্দিষ্ট সময়ের পরে বন্ধ করবে, মেলানিন তৈরি করা। তো যত হরমোন আছে সমস্ত হরমোনকে কে বার করছে, পিটুইটারি গ্রন্থির জন্য এরা নির্গত হচ্ছে বা নিঃসরণ হচ্ছে। দেখা যাচ্ছে এরা গিয়ে অন্য গ্রন্থিকে উদ্দীপ্ত করছে, তার মানে যত গ্রন্থি উদ্দীপ্ত হচ্ছে তার ম্যাক্সিমাম কাজ পিটুইটারির জন্য হচ্ছে, কারণ পিটুইটারি গ্রন্থি সেইটা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, যে বিভিন্ন রকম হরমোন নিঃসরণ করে মানব দেহের বা প্রাণী দেহের ভাইটাল অর্গানকে অ্যাক্টিভেট করছে বা সেখান থেকে অন্য হরমোন নির্গত হতে সাহায্য করছে। সেই কারণে পিটুইটারিকে আমরা প্রভুগ্রন্থি বলছি। লাউড অ্যান্ড ক্লিয়ার, খুব সহজ। এরপরে চলে আসি থাইরয়েড, খুব ইম্পর্টেন্ট জায়গা। কোথায় থাকে? গ্রীবাদেশের সামনে থাইরয়েড, পেছনের দিকে প্যারাথাইরয়েড। তাহলে থাইরয়েড যদি আমরা পড়তে যাই, আমরা এখন কি পড়ছি? থাইরয়েড। আমরা পিটুইটারি পড়ে ফেললাম। থাইরয়েড দেখা যাচ্ছে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে থাকে। ট্রাকিয়া মানে আমরা যেখান থেকে কথা বলছি, ল্যারিংস, ট্রাকিয়া, তার দুই পাশে গ্রীবাদেশে কি আছে? থাইরয়েড গ্রন্থি, পেছন দিকে প্যারাথাইরয়েড গ্রন্থি। থাইরয়েডের পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশ মানে পেছনের দিকে। তো থাইরয়েড থেকে কি বেরায়? থাইরয়েড থেকে বেরায় থাইরক্সিন। থাইরক্সিন মানে T4, ট্রাই আয়োডোথাইরিন, থাইরোনিন মানে হচ্ছে T3, আর হচ্ছে ক্যালসিটোসিন। ঠিক আছে, এগুলো তিনটে হরমোনের নাম। তো থাইরক্সিন হরমোন কি কাজ করে, T3 কি কাজ করে, ক্যালসিটোসিন কি কাজ করে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আমাদের সবগুলো বেশি জানার দরকার নেই, ইম্পর্টেন্ট যেটা সেটাকে বুঝে নিই। ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে হচ্ছে থাইরক্সিন হরমোন কি কাজ করে, এইটা আমাদেরকে বুঝতে হবে। থাইরয়েড থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে থাইরক্সিন বা T4। T4 হরমোন বা থাইরক্সিন হরমোন বেশিও বেরোতে পারে, কমও বেরোতে পারে। তাহলে জানতে হবে থাইরক্সিন হরমোন কি নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোন আমাদের বিএমআর নিয়ন্ত্রণ করে, বিএমআর বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, বিএমআর নিয়ন্ত্রণ করে, দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে,
ক্ষুধা তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করে, মানে আমরা কতটা খাবার খেতে পারবো কতটা খেতে পারবো না সেগুলো নিয়ন্ত্রণ করে। দেখা যাচ্ছে কোনো কারণে থাইরক্সিনের গন্ডগোল হয়েছে, হয় বেশি হয়েছে না হয় কম হয়েছে, যে কোনো একটা হয়েছে, তার জন্য অর্থাৎ থাইরক্সিন বা থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয়েছে, তাহলে কি হবে, দেখা যাবে যে হঠাৎ করে ওয়েট লস হচ্ছে। কোনো একজন 20 বছরের বা 15 বছরের বা 16 বছরের কেউ হঠাৎ করে খুব রোগা হয়ে গেল, বা হঠাৎ করে খুব মোটা হয়ে গেল, বা 40 বছরের কেউ রোগা ছিল হুট করে মোটা হয়ে গেল, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে তার খেতে ইচ্ছা করছে না, অল্প খাচ্ছে তাও মোটা হয়ে যাচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে অল্প খাচ্ছে তার জন্য রোগা হয়ে যাচ্ছে। তার মানে বিএমআর নিয়ন্ত্রণটা গন্ডগোল করেছে। খাবার যে সে খাবে তার খাবার ইচ্ছা চলে যাচ্ছে, তার মানে থাইরয়েড গ্রন্থি খুব ভাইটাল একটা জায়গা, যেখান থেকে থাইরক্সিন হরমোন বেরোয়, যার বেরোনো বা কম বেরোনো, বেশি বেরোনো বা কম বেরোনো দুটোতেই মানুষের রোগের সৃষ্টি হয়, ঠিক আছে। এখানে দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, ঠিক আছে, কম বা বেশি ক্ষরণে কি হয়, কম ক্ষরণে কি হয়, ক্রিটেনিজম, বাচ্চাদের হয় ক্রিটেনিজম, বড়দের মিক্সিডিমা, এগুলো থাইরয়েড থেকে এই রোগগুলো হয়, ঠিক আছে। এরপরে চলে আসছি প্যারাথাইরয়েড। থাইরয়েড আমরা পড়ে ফেললাম, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড কোথায় আছে, থাইরয়েড সামনের দিকে, প্যারাথাইরয়েড পেছনের দিকে, 4টে গ্ল্যান্ড, সামনের দিকে যদি এরকম করে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এর পেছনের দিকে 4টে গ্ল্যান্ড আছে প্যারাথাইরয়েড। এখান থেকে কি বেরাবে, প্যারাথাইরয়েড থেকে বেরাবে প্যারাথরমোন, যে হরমোনটা বেরোবে তার নাম হচ্ছে প্যারাথরমোন। তাহলে যদি প্যারাথাইরয়েড গ্রন্থির প্রবলেম হয় তাহলে মানুষের কি হতে পারে, প্যারাথাইরয়েড গ্রন্থির যদি প্রবলেম হয় তাহলে দেখা যাবে হাইপার ক্যালসিমিয়া হতে পারে, বেশি হলে হাইপার ক্যালসিমিয়া, মানে শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তৈরি হবে, ঠিক আছে। আর যদি দেখা গেল কারোর প্যারাথাইরয়েডের প্রবলেম হয়েছে, তখন তার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কেটে বাদ দিতে হবে, 4টের মধ্যে হয়তো যেটুকু ঠিক আছে সেটুকুকে রেখে বাকি 3টে বা 2টো বাদ চলে গেল, তখন তাকে কিন্তু ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে, কারণ সে তার যে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ হচ্ছে শরীরে, ক্যালসিয়াম দিয়ে কি হয়, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম দিয়ে আমাদের হাড় তৈরি হয়, শরীর শক্ত থাকে, দাঁতের, তো ক্যালসিয়াম তৈরিটা বা ক্যালসিয়ামের যে কাজ সেগুলোকে পুরো ডিস্টার্ব করে দেবে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড থেকে যে রোগটা হয়, যদি কম ক্ষরণ হয় তাহলে হয় টিটেনি, বেশি ক্ষরণ হলে হবে হাইপার ক্যালসিমিয়া, ঠিক আছে। আর থাইরয়েডের জন্য কী রোগ বলেছি, ক্রিটেনিজম, মেক্সিডিমা, ঠিক আছে। তখন আমরা থাইরক্সিনের জন্য যে সমস্ত ওষুধ লাগে, কম বা বেশি হলে সেটা ডাক্তারবাবু বলবেন যে কোনটা হয়েছে, তার জন্য কি হবে, থাইরয়েড টেস্ট করে যেটা পাওয়া যাবে সেটা দেখতে হবে। এরপরে চলে আসি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI, মাধ্যমিক পরীক্ষার জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা থাইরয়েডটা পড়ে ফেললাম, প্যারাথাইরয়েডও পড়ে ফেললাম, এবার যেটা পড়বো সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের কী কেস, স্যার এটা তো নামটা বিরাট বড়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস, নিশ্চয়ই কঠিন কিছু না, একটু বুঝলে এটা সহজ। প্রথমে দেখতে হবে কোথায় আছে, এটা আমাদের খাদ্যনালী, এখান থেকে যে শেপে বেলুনের মতো কি আছে, আমাদের পাকস্থলী, আর এইখানটায় কি আছে, এইখানটায় আছে আমাদের লিভার, এটা আমাদের পিত্তথলি, এইখানটা থেকে ডিওডিনাম ইউ আকৃতির ঘুরল, দিয়ে এখানটায় আমাদের কি আছে, আচ্ছা তোমরা আশা করি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো, তাহলে আমি লেখাটা উপরের দিকে একটু মুছে দিই। আমাদের থাইরক্সিন, ট্রায়ার্ডোথাইরিন, ক্যালসিটোসিন এগুলো আমাদের পড়া হয়ে গেছে, এটুকু মুছে দিলাম। পৌষ্টিক তন্ত্রটা আঁকছি, জাস্ট 1 মিনিট, বেশিক্ষণ সময় লাগবে না। এই ছিল আমাদের পৌষ্টিকতন্ত্র। এখানটায় কি আছে, ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স, আর এখানটায় কি আছে, এখানটা আছে ক্ষুদ্রান্ত্র। এটা আমাদের কি ছিল, এটা ছিল আমাদের বৃহদন্ত্র, তাই না। এটা আমাদের অ্যাসেন্ডিং কোলন, এটা ট্রান্সভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন, এটা আমাদের পায়ু ছিদ্র, এটা আমরা জানি, এটা ক্ষুদ্রান্ত্র, এটা ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স। এইখানটাতে আছে আমাদের
প্রথমে ছবি এঁকে দেখিয়েছি ভুট্টার মতো দেখতে একটা অর্গান যার নাম হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, এই যে অগ্নাশয়, অগ্নাশয়ে আমাদের 3 ধরনের সেল আছে। সেল মানে কোষ আছে। কি কোষ? অগ্নাশয়ে আমাদের যে সমস্ত কোষ আছে সেই কোষগুলোর নাম হচ্ছে আলফা, বিটা আর হচ্ছে ডেল্টা। আলফা কোষ থেকে কে বেরোয়, বিটা থেকে কে বেরোয়, ডেল্টা থেকে কে বেরোয়। আলফা থেকে যেটা বেরায়, আলফা থেকে বেরায় হচ্ছে গ্লুকাগন। আচ্ছা, আলফা থেকে বেরোয় গ্লুকাগন, বাংলায় লিখলাম। বিটা সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কে বেরোয়, ইনসুলিন। এই নামটা অনেকেই শুনেছো, ইনসুলিন। বেশ অনেক লোকের ইনসুলিন ওষুধ খায় বা ইনজেকশন নেয়। আর ডেল্টা সেল থেকে কে বেরোয়, ডেল্টা সেল থেকে বেরোয় সোমাটোস্টেনিন। সোমাটোস্টেনিন। দেখো, মানুষের যে রক্তের মধ্যে আমাদের যে, আচ্ছা ভিডিও রেকর্ড হচ্ছে, কোনো প্রবলেম নেই। সোমাটোস্টেনিন, ইনসুলিন, গ্লুকাগন। মানুষের যে রক্তের মধ্যে শর্করা মানে কার্বোহাইড্রেট মানে চিনি বা সুগার। রক্তের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কত লাগে? কার্বোহাইড্রেটের পরিমাণ সাধারণ অবস্থায় থাকে 70 থেকে 80 টু 110 থেকে 120 মিলিগ্রাম প্রতি 100 ml, প্রতি 100 ml। মানে 100 ml রক্তে ম্যাক্সিমাম 70 থেকে 120 mg বা মিলিগ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট, বা কার্বোহাইড্রেটকে বাংলায় কি বলে, শর্করা। শর্করা মানে কি অ্যাকচুয়ালি গ্লুকোজ। আমরা কি জানি, গ্লুকোজ থেকে শরীরে শক্তি তৈরি হয়। শক্তি পেলে আমরা হাঁটা চলা, নিজেদের দৈহিক নিয়ন্ত্রণ, দৈহিক কাজকর্ম, সমস্ত কিছু চলন গমন, সমস্ত কাজ এই গ্লুকোজ থেকে শক্তি পেলে হবে। তো গ্লুকোজের পরিমাণ রক্তে স্বাভাবিক অবস্থায় গ্লুকোজের পরিমাণ এতটা থাকে, 70 থেকে 120 mg প্রতি 100 মিলিগ্রামে। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে অগ্নাশয়ের মধ্যে আলফা, বিটা আর গামা 3 ধরনের সেল আছে। আলফা থেকে কে বেরোয়, গ্লুকাগন। বিটা থেকে বেরোয় ইনসুলিন। আগে ইনসুলিনটা বলি। ইনসুলিন কি করে? ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। মানে ধরো আমাদের দেহে অতিরিক্ত শর্করা তৈরি হলো, আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাবার খেয়েছি, কার্বোহাইড্রেট জাতীয় ধরো আলু কিংবা ভাতেও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যে কোনো খাবার বা মিষ্টি জাতীয় খাবার যাই খেলাম, আলটিমেটলি আমাদের শরীরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা চলে গেল। তখন কি হবে, শর্করা বা কার্বোহাইড্রেট বা গ্লুকোজকে ইনসুলিন কি করবে? ইনসুলিন একটা হরমোন, যে হরমোনটা গ্লুকোজকে ভেঙে দিয়ে গ্লাইকোজেন তৈরি করবে। গ্লাইকোজেন তৈরি করে এই লিভারের উপরে পাঠিয়ে দেবে, লিভার গ্লাইকোজেনকে সঞ্চয় করবে। ইনসুলিন গ্লুকোজকে ভেঙে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি করে, লিভারের মধ্যে সঞ্চিত রাখে। তাহলে প্রাণীদেহে গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে কোথায় সঞ্চিত থাকে? লিভারে। বুঝে নিলাম ইনসুলিনের কাজ কি? অতিরিক্ত গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করা বা স্টোর করে রাখা। এবার ধরো আমি একদিন ধরে খাবার খাচ্ছি না, তাহলে আমার দেহে শক্তি আসবে না। তাহলে আমার দেহে এবার গ্লুকোজের দরকার, কিন্তু আমি কোনো রকম খাবার খাইনি, মানে আমার দেহে গ্লুকোজ আসেনি। তখন কি হবে? তখন এই যে গ্লাইকোজেন সঞ্চিত ছিল সেটাকে গ্লুকাগন হরমোনটা গিয়ে গ্লাইকোজেনকে ভাঙবে, দিয়ে আবার পুনরায় গ্লুকোজ তৈরি করবে। তাহলে ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করে লিভারে রেখে দিল। গ্লুকাগন কি করলো? যখন গ্লুকোজের দরকার, শরীরে গ্লুকোজ নেই, সেই সময় গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করছে। আর গ্লাইকোজেন লিভারে ছিল অলরেডি স্টোরড, দিয়ে সেটা থেকে গ্লুকোজ তৈরি করলো। তাহলে কি আমাদের শরীরে যে গ্লুকোজ দরকার সেই গ্লুকোজটা আমরা পেয়ে গেলাম, তাহলে শরীরের সমস্ত কাজ আমরা করতে পারছি। তাহলে স্যার আলফা বিটাতে তো বুঝতে পারলাম গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়। তাহলে সোমাটোস্টেনিন কি করে? সোমাটোস্টেনিন ইনসুলিন আর গ্লুকাগনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। যখন দরকার তখন ইনসুলিন ছাড়বে বা বন্ধ করবে, যখন দরকার তখন গ্লুকাগন ছাড়বে বা বন্ধ করবে। তাহলে এই আলফা আর বিটাকে কন্ট্রোল করছে গামা, মানে সোমাটোস্টেনিন যে হরমোনটা আছে সেটা। তাহলে ইনসুলিন, যদি কারোর শরীরে ইনসুলিন বন্ধ হয়ে যায় তৈরি হওয়া, বা ইনসুলিনের কাজ বন্ধ হয়ে যায়, তাহলে কি হচ্ছে? গ্লুকোজ বেড়ে যাচ্ছে, অতিরিক্ত গ্লুকোজ তৈরি হবে, অতিরিক্ত গ্লাইকোজেন তার লিভারে জমতে থাকবে, সে মোটা হয়ে যাবে।
আস্তে আস্তে দেখা যাবে তার রক্তে কার্বোহাইড্রেট বা শর্করা বা গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে গেল, তখন ইনসুলিনের অভাবে যে রোগটার সৃষ্টি হবে তার নাম হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিসের দুটো প্রকার আছে, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস, সেগুলো পরের ব্যাপার। তার মানে ডায়াবেটিস রোগ কার জন্য হচ্ছে? ইনসুলিনের অভাবে। কারণ কি? এই যে গ্লুকোজটাকে গ্লাইকোজেন করতে পারেনি, ঠিক আছে, তার মানে ইনসুলিন বন্ধ আছে। তুমি ভেবো না যে আমি 4টে মিষ্টি খেলাম আমার ডায়াবেটিস হয়ে যাবে, হবে না। কখন হবে? যদি তোমার ইনসুলিন বন্ধ হয়ে যায় তাহলে ডায়াবেটিস হবে। ঠিক আছে, তার মানে কি রক্তে যে এই শর্করার পরিমাণটা ছিল 70 থেকে 120 মিলিগ্রাম প্রতি 100 ml, এটা বেড়ে যেতে পারে। এটা বেড়ে গিয়ে দেখা গেল 150 থেকে 180 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে হয়ে গেছে। তার মানে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে স্বাভাবিকের থেকে বেশি। তখন বলবো তার কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে। ঠিক আছে, আবার দেখা যাবে অনেক সময় অতিরিক্ত ডায়াবেটিক পেশেন্টের মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হয়, মূত্রের মাধ্যমে গ্লুকোজ বেরোচ্ছে, মানে সুগার পেশেন্ট, ইনসুলিনের প্রবলেম হয়েছে, তার জন্য শরীরে গ্লুকোজ বেড়ে গেছে, 180 জায়গায় সেটা 200 হয়ে গেছে বা 200 পার হয়ে গেছে, তার মানে শরীরে সুগার বেড়ে যাচ্ছে, মানে কার্বোহাইড্রেট বা শর্করা বেড়ে গেছে। তখন কি হবে? মূত্রের মাধ্যমে সুগার বেরিয়ে যাবে। তখন তাকে বলবো, এখানে রোগের নামটা লিখেছি আমরা, গ্লাইকোসুরিয়া। তাহলে আমরা ডায়াবেটিস দেখলাম, T4 মানে হচ্ছে আমাদের, আচ্ছা এখানটায় আমরা কি লিখবো? থাইরক্সিন। ঠিক আছে, তাহলে থাইরক্সিন ভুল লিখলাম, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, ইনসুলিন। তাহলে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস, গ্লুকাসুরিয়া এই ধরনের রোগগুলো হয়। ঠিক আছে, আর গলগণ্ড কিসের জন্য হয়? গলগণ্ড হয় T4 বা থাইরক্সিন বেড়ে গেলে। গলগণ্ড কি কারণে হয়? T4 বা থাইরক্সিন বেড়ে গেলে গলা এখানটা ফুলে যায়। সেটা আমরা থাইরয়েডে পড়ার সময় বলিনি, বলে দিলাম, সেটা হচ্ছে গলগণ্ড রোগ T4 এর জন্য হয়, থাইরক্সিন বেড়ে গেলে হয়। সেখানে আমরা ট্রাই আয়োডোথাইরিন দেখেছি, T3 দেখেছি, T4 T3 এগুলো ওই থাইরক্সিন, ট্রাই আয়োডোথাইরিন এই সমস্ত জিনিস। তাহলে আশা করি আমরা থাইরয়েডের পরে প্যারাথাইরয়েড, তারপরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 3 ধরনের সেল ছিল, আলফা বিটা গামা। আলফা থেকে গ্লুকাগন, গ্লুকাগন গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ, আর বিটা থেকে ইনসুলিন, ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। সোমাটোস্টেনিন এই দুটোকে কন্ট্রোল করে। ওকে, তাহলে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স খুব ইম্পর্টেন্ট। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিটা সেল থেকে কী বেরোয়? ইনসুলিন বেরোয়। পরীক্ষায় কিন্তু খুব আসে, ঠিক আছে, মাধ্যমিকেও আসে, অন্যান্য পরীক্ষাতেও আসে। তাহলে এগুলো আমাদের পড়া হয়ে গেল, এগুলো আমরা মুছে দিলাম। আর অগ্নাশয়ের জায়গাটা আমরা দেখে নিয়েছি কোন জায়গাতে ছিল, রক্তে গ্লুকোজের পরিমাণ দেখলাম। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় আছে সেটা আমাদের পড়তে হবে, বা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন হরমোন বেরোয়, সেটা কি কাজ করে, সেটা এবার আমরা একটু বুঝে নেব। সহজ জিনিস, ছবিটা আঁকলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই বলেছি অ্যাড্রিনাল কোথায় থাকে? বৃক্কের যে মেডালা অংশ সেখানে থাকে। তাহলে বৃক্কর ছবি আঁকি, এটা আমাদের বৃক্ক। আমরা যদি আমাদের এসক্লেটরি সিস্টেমটা এই ছিল আমাদের বৃক্ক, আর এইখান থেকে আমাদের গোবিনী এরম করে আসে। এইখানটায় আমাদের কি ছিল? মূত্রথলি। এটা হচ্ছে আমাদের বৃক্ক। বৃক্কটাকে যদি আমরা আরো ভালো করে আঁকি তাহলে এখানটায় দেখবো তার মেডুলা, কর্টেক্স, এরকম করে বৃক্কের ছবি হয়। বাকি ডিটেলস আমরা এসক্লেটরি সিস্টেমে পড়বো। দেখা যাচ্ছে এই যে বৃক্ক, দুটো বৃক্ক আছে, তার মানে দুদিকে দুটো এরকম করে গ্রন্থি লেগে আছে বৃক্কের উপরে। দুটো গ্রন্থির নাম কি? অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল থেকে কোন হরমোন বেরোবে? অ্যাড্রিনালিন। ঠিক আছে, অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনের উল্টো আর একটা হরমোন হয়, তার নাম হচ্ছে নর অ্যাড্রিনালিন।
অ্যাড্রিনালিন এর একটা ভাই আছে, এর উল্টো কাজ করে, এ যদি রেগে যায় এ একে ঠান্ডা করে, এ যদি ঠান্ডা হয়ে যায় এ একে রাগিয়ে দেয়, মানে উল্টো কাজ করে, নর অ্যাড্রিনালিন। ঠিক আছে, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের কোথায় আছে? মেডালার উপরে, মেডালা, বৃক্কের মেডালার উপরে কি আছে? অ্যাড্রিনাল গ্রন্থি আছে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি বেরায়? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনের অন্য নাম কি? অ্যাড্রিনালিনের অন্য নাম হচ্ছে এপিনেফ্রিন। তাহলে এপিনেফ্রিনের উল্টোকে, এপিনেফ্রিনের উল্টো হচ্ছে নরএপিনেফ্রিন, তাই না? তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন, কিংবা অ্যাড্রিনাল বা নর অ্যাড্রিনাল বেরোয়, অ্যাড্রিনালিন বেরোয়, অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন বেরোয়। স্যার অ্যাড্রিনালের কাজ কি? অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে তোমার রাগ, দুঃখ, কষ্ট, আনন্দ, ভয় এগুলোকে কন্ট্রোল করা। বা তোমার পেছনে দেখা গেল ষাঁড়ে তাড়া করেছে, তুমি খুব ভয় পেয়ে গেছো, খুব ঘেমে গেছো ভয়ে, তুমি খুব জোরে দৌড়াচ্ছ, ঠিক আছে, তখন হৃৎপিণ্ড দেখা যাচ্ছে দুক 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 করছে, খুব জোরে হার্টবিট হচ্ছে। তার মানে কি? তুমি দৌড়ানোর সময় বেশি করে এরকম করছো, মানে ফুসফুসের যে প্রকোষ্ঠ সেটাকে বড় করছে, ব্রঙ্কিওলের প্রকোষ্ঠ বড় করছে, বেশি করে হাওয়া ধরছে, ঠিক আছে। কিংবা দেখা যাচ্ছে অনেকে ভয় পেয়ে মূত্র ত্যাগ করে ফেলছে। তার মানে অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে, এই অ্যাড্রিনালিন যে হরমোনটা বেরোচ্ছে তার কাজ হচ্ছে পরিবেশের সঙ্গে শরীরকে মেনটেন করে রাখা, ভয় পাওয়া, দুঃখ পাওয়া, রেগে যাওয়া এগুলোকে কন্ট্রোল করা। এছাড়াও এর একটা বিরাট ভাইটাল কাজ আছে, যেহেতু এটা কিডনির ওপরে আছে, এর একটা মূত্রের ওপরে কাজ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে জলের পুনঃশোষণ। শরীরে যে জল আছে সেই জলের পুনঃশোষণ করানো, পুনঃশোষণ, জলের পুনঃশোষণ ঘটানো এবং মূত্র কন্ট্রোল করা, ঠিক আছে। মূত্র তৈরিতে কতটা মূত্র তৈরি হবে তার সেটার ব্যালেন্স রাখা, এই ছিল আমাদের অ্যাড্রিনালিনের কাজ। এবার অ্যাড্রিনালিন, ওই যে দেখা যাচ্ছে একটা ছেলে কিংবা একটা মেয়ে কি করছে, নাগরদোল্লায় চেপেছে দিয়ে উপরে যখন উঠেছে, তারপরে যখন উঠছিল তখন খুব ভালো লেগেছে, যখন নামছে তখন খুব ভয় পেয়ে জোরে ছিল, ওরে বাপরে খুব ভয় লাগছে, তখন কি হচ্ছে, তার শরীরে ভয় লেগেছে, তখন কিন্তু অ্যাড্রিনাল বেরোবে, মানে অ্যাড্রিনালিন বেরোবে, অ্যাড্রিনাল থেকে অ্যাড্রিনালিন বেরোবে। তো আমরা যখন হঠাৎ করে ভয় পাই বা চমকে উঠি তখন অ্যাড্রিনালিন ক্ষরণ হয়, তার জন্য এটাকে বলা হয় আপৎকালীন হরমোন। আপৎকালীন, আপৎকালীন হরমোনের নাম কি? অ্যাড্রিনালিন। বা এটাকে কি বলে? এমার্জেন্সি হরমোন বা সংকটকালীন হরমোন কাকে বলে? এপিনেফ্রিনকে বলা হয় বা অ্যাড্রিনালিনকে বলা হয়, ঠিক আছে। তাহলে এ যখন শরীরকে উদ্দীপ্ত করছে তাহলে নর অ্যাড্রিনালিন সেটাকে আবার থামাবে, সেটাকে আবার কন্ট্রোল করবে, রক্তচাপকে বাড়িয়ে দেবে, আস্তে আস্তে আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। নাহলে দেখা গেল তুমি এত ভয় পেলে, চমকে গেলে, দিয়ে হুট করে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে মরে গেল। তার মানে কি? এটা যাতে না হয়, শরীরকে যাতে কন্ট্রোল করে রাখতে পারা যায়, তার জন্য অ্যাড্রিনালিন বেরোয়, এটা খুব তাড়াতাড়ি সিক্রেশন হয় বা ক্ষরিত হয়, তার জন্য একে আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা অ্যাড্রিনালিন পড়ে ফেললাম, অ্যাড্রিনালিন থেকে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন বেরোয়, এগুলো আমরা জেনে ফেললাম, তাই না? এরপরে কি আছে? এরপরে আছে ডিম্বাশয় আর শুক্রাশয়। ডিম্বাশয় কাদের থাকবে? ডিম্বাশয় থাকবে মেয়েদের, অর্থাৎ ফিমেল বডি। আর শুক্রাশয় কাদের থাকবে? ছেলেদের। তাহলে ডিম্বাশয় এবং শুক্রাশয় থেকে আগে দেখব কোন কোন হরমোন বেরোচ্ছে। তাহলে ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন বেরোয়? ডিম্বাশয় থেকে দুটো হরমোন, তিনটে হরমোন বেরোচ্ছে। ডিম্বাশয় থেকে কি কি হরমোন বেরোচ্ছে আর শুক্রাশয় থেকে কি কি হরমোন বেরোচ্ছে? শুক্রাশয় থেকে বেরোয় টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। ডিম্বাশয় থেকে কি কি বেরোয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর হচ্ছে রিল্যাক্সিন। ক্লিয়ার? ডিম্বাশয়ের ছবি কেমন? এইটা হচ্ছে ডিম্বাশয়, যাকে আমরা কি বলি? ওভারি, ঠিক আছে। এইখানটায় কি আছে? ডিম্বাশয়ের মধ্যে কি থাকবে? ডিম্বক থাকবে। এইখানটাতে তিনটে হরমোন বেরোচ্ছে। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনের কাজ হচ্ছে বয়স সন্ধিকালে দেহের গ্রোথ নিয়ন্ত্রণ করা, মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। ইস্ট্রোজেন গেল। তাছাড়া
মেয়েদের যে সমস্ত গৌণ যৌন বৈশিষ্ট্য সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এরপর হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের কাজ কি? প্রোজেস্টেরন হচ্ছে গর্ভাবস্থায় ভ্রূণকে ধরে রাখা। এরপর হচ্ছে রিল্যাক্সিন। রিল্যাক্সিনের কাজ কি? জরায়ুর সংকোচন প্রসারণকে কন্ট্রোল করা। তাহলে আমরা ওভারির ছবি দেখলাম, সেখান থেকে অ্যাকচুয়ালি এইখানটা এরকম আছে, তো এই ওভারিটা এরকম, এর মধ্যে এরকম 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 দেখতে এরকম হয়, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন রকম জায়গা আছে, যেমন হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে বেরোয় ইস্ট্রোজেন, গ্রাফিয়ান ফলিকল থেকে। প্রোজেস্টেরন বেরোয় কর্পাস লিউটিয়াম থেকে, ঠিক আছে। আর রিল্যাক্সিন বেরোয় অমরা থেকে। অমরা থেকে কি বেরোয়? রিল্যাক্সিন। প্রোজেস্টেরন কোথা থেকে বেরোয়? প্রোজেস্টেরন বেরোয় হচ্ছে কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম থেকে বেরোয়। আর ইস্ট্রোজেন কোথা থেকে বেরোয়? গ্রাফিয়ান ফলিকল থেকে, গ্রাফিয়ান ফলিকল থেকে। তাহলে গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন, আর ভেতরে অমরা থেকে রিল্যাক্সিন। কাজ বলে দিয়েছি। এরপরে শুক্রাশয়। শুক্রাশয়ের ছবি কীরকম হবে? এটা পা, এটা কোমর। এইখানটাতে দেহের বাইরে এই রকম থাকবে, আর এইখানটাতে এই হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়ের মধ্যে কি থাকবে? শুক্রাশয়ের মধ্যে থাকবে শুক্রাণু, ঠিক আছে। তাহলে আমরা ডিম্বাশয় দেখলাম, আর এদিকে শুক্রাশয় দেখলাম। শুক্রাশয় থেকে কি বেরোয়? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বেরোয়। টেস্টোস্টেরনের কাজ কি? ছেলেদের গৌণ যৌন ধর্ম নিয়ন্ত্রণ করা, যেমন একটা নির্দিষ্ট বয়সের পরে দাড়ি বেরোনো, গলার স্বর মোটা হওয়া, এই ধরনের, ঠিক আছে। তাহলে আমরা ডিম্বাশয়, শুক্রাশয়, আচ্ছা ডিম্বাশয় এবং শুক্রাশয় থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে এরা বাইরে বেরিয়ে কাজ করে, ঠিক আছে। কিছু কিছু হরমোন, মানে এটা এই যে অন্তঃক্ষরা গ্রন্থি বলছিলাম না, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র গ্রন্থির একটা উদাহরণ পেয়েছি কি? অগ্নাশয়। এটা পরীক্ষায় আসে, অগ্নাশয় কি? একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে। আরও যদি মিশ্র গ্রন্থির উদাহরণ চাই তাহলে হচ্ছে শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি, ঠিক আছে। আর একদম প্রথমে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি কাকে বলে, আর প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে? প্রভু গ্রন্থির প্রভু, প্রভুর প্রভু, প্রভু গ্রন্থির প্রভু, গ্রন্থির প্রভু, প্রভু গ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। আমরা প্রথমে ছবিতে দেখে নিয়েছি হাইপোথ্যালামাস কোথায় থাকে? ব্রেনের ডায়ানসেফালান অংশে। তো হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রকম হরমোন বেরোয়, যেমন হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, মেলানোসাইট রিলিজিং হরমোন, গ্রোথ ইনহ্যাবিটিং, মেলানোসাইট ইনহ্যাবিটিং। তাহলে স্যার এত কটা নাম বলেন, এর মানেটা কি? মানেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রকম হরমোন বেরোয় যারা অন্য কাউকে উদ্দীপ্ত করে, মানে পিটুইটারি গ্রন্থির থেকে কিছু কিছু নির্দিষ্ট হরমোন বেরোতে সাহায্য করছে। তাহলে অ্যাডিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন মানে অ্যাড্রিনোকর্টিকো, মানে অ্যাড্রিনালিন গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, দিয়ে এসিটিএইচ বেরোতে সাহায্য করবে। থাইরোটপিন রিলিজিং হরমোন মানে থাইরয়েড গ্রন্থি থেকে টিএসএইচ বেরোতে সাহায্য করবে। সোমাটোট্রপিন রিলিজিং হরমোন মানে গ্রোথ হরমোন বেরোতে সাহায্য করবে। মেলানোসাইট রিলিজিং হরমোন মানে মেলানোসাইট তৈরিতে সাহায্য করবে, একটা নির্দিষ্ট সময়ের পরে বন্ধও করবে। তো যখনই বন্ধ করবে তখন সেটা হয়ে যায় ইনহ্যাবিটিং, মানে মেলানোসাইট ইনহ্যাবিটিং, বা গ্রোথ হরমোন গ্রোথ ইনহ্যাবিটিং। মানে কি? মানে হাইপোথ্যালামাস বলছে যে তোমার 18 থেকে 20 বছর হয়ে গেছে, আর তুমি লম্বা হবে না, তোমার শরীর আর বেশি বড় হবে না, মানে কি গ্রোথ হরমোন যেটা বেরিয়েছে তাকে এবার বন্ধ করে দিল। কিংবা মেলানোসাইট রিলিজিং হরমোন মানে কি শরীরের মধ্যে মেলানিন বা ত্বকের কালার নিয়ন্ত্রণ। একটা বাচ্চা ছেলে ফুটফুটে সাদা হয়েছিল, আস্তে আস্তে তার যত বয়স হচ্ছে তার শরীরের কালার দেখা যাচ্ছে বাদামি বর্ণের বা তামাটে বর্ণের হয়ে যাচ্ছে বা কালচে হচ্ছে। তার মানে কি তার শরীরের কালার চেঞ্জ হচ্ছে, মেলানোসাইট তৈরি হচ্ছে। আর মেলানোসাইট ত্বকে থাকে, ত্বকের কালার নিয়ন্ত্রণ করছে, মানে স্কিন কালার হচ্ছে। কিন্তু দেখা গেল একটা নির্দিষ্ট টাইম পরে সে এমন একটা কালার পেয়ে গেল, তারপরে তার আর কালার চেঞ্জ হবে না। মানে কি
মানে মেলানোসাইট বেরিয়েছে, তারপরে সেটাকে আবার বন্ধ করে দিয়েছে, মেলানোসাইট ইনহ্যাবিটিং। ঠিক আছে, তাহলে এই ধরনের হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে বেরোয়, যারা অন্য হরমোন বেরোতে অন্য কোনো গ্রন্থিকে উদ্দীপ্ত করছে। যেমন কাকে দেখলাম, অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করছে, থাইরয়েডকে উদ্দীপ্ত করছে, তারপরে গোনাডোট্রপিন মানে হচ্ছে গোনাড মানে হচ্ছে যৌন গ্রন্থিকে উদ্দীপ্ত করছে, মেলানোসাইট মানে ত্বকে মেলানোসাইট আছে তাকে উদ্দীপ্ত করছে, বা এমন হরমোন আছে যাদেরকে আবার বলছে যে তোমরা থেমে যাও, তোমাদের কাজ শেষ। তো সেই ধরনের বিভিন্ন কাজের জন্য আলটিমেটলি বেশিরভাগ হরমোনগুলোই পিটুইটারি থেকে দেখা যায় প্রায় 10 রকম হরমোন বেরোয়, পিটুইটারি গ্রন্থি থেকে প্রায় 10 রকম হরমোন বেরোয়, যারা আবার বিভিন্ন গ্রন্থিকে গিয়ে উদ্দীপ্ত করে, তাই না? তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে যদি 10 রকম হরমোন বেরোয় আর তারা যদি অনেক গ্রন্থিকে উদ্দীপ্ত করে, দেখা যাচ্ছে এগুলো এত কটা গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করছে, পিটুইটারি থেকে বেরোনো 10 রকমের হরমোন। আর এই 10 রকম হরমোন বেরোতে সাহায্য করছে কে? হাইপোথ্যালামাস বলছে যে যাও পিটুইটারি, এইবার তুমি এই হরমোন বেরাও, আর পিটুইটারি বলছে যে হাইপোথ্যালামাস অর্ডার দিয়ে দিয়েছে, চলে যা তাড়াতাড়ি কাজটা করে। তার মানে পিটুইটারিকেও কন্ট্রোল করে কে? হাইপোথ্যালামাস। তাই প্রভু গ্রন্থির প্রভুকে হাইপোথ্যালামাস। তাছাড়া এসিটিএইচ এর বেশি ক্ষরণে কোন রোগ হয়? কুশিং সিনড্রোম। এগুলো শর্ট কোশ্চেন গভর্নমেন্ট যে সমস্ত এক্সামগুলো হয় বা বিভিন্ন রকম এক্সামে আমাদের এই প্রশ্নগুলো আসে। কুশিং সিনড্রোম এসিটিএইচ এর বেশি ক্ষরণে, কম ক্ষরণে টিএসএইচ এর কম ক্ষরণে ক্রিটিনিজম, মেক্সিডিমা, থাইরয়েড। ঠিক আছে, টিএসএইচ বা গ্রোথ হরমোন বেশি হলে অধিকায়ত্ব, কম ক্ষরণে বামনত্ব। আবার বড়দের কি হবে? অ্যাক্রোমেগালি, এই ধরনের রোগের নাম আমরা পাই। প্যারাথাইরয়েড কম হলে টিটেনি, বেশি হলে হাইপার ক্যালসিমিয়া। ইনসুলিনের জন্য ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস বা গ্লাইকোসুরিয়া, মূত্রের সঙ্গে গ্লুকোজের নির্গমন। এই ধরনের বিভিন্ন জিনিস আমরা হরমোন পড়লে শিখতে পারি, জানতে পারি। আশা করি তোমরা ভিডিওর সমস্ত জিনিস বুঝতে পেরেছো। যদি মনে হয় কোনো জায়গাটা অসুবিধা, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। ভিডিওটা দেখো, তারপরে অবশ্যই যদি বই থাকে সেই বইয়ে পড়বে। ক্লাস 10-এ কিন্তু এই হরমোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই, এটা খুব বাধা ধরা ব্যাপার। তাছাড়া বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় প্রাণী হরমোন থেকে অনেক কোশ্চেন আসে। আশা করি প্রচুর কোশ্চেন কভার করেছি, দু একটা হয়তো বাদ গেলেও যেতে পারে, হয়তো সেগুলো হয়তো অতটা বেশি ইম্পর্টেন্ট না। বিভিন্ন রকম কাজ বলেছি, আর যদি বুঝতে না পারো একবারের জায়গায় তোমরা ভিডিওটাকে দুবার দেখো, আশা করি যা বললাম সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে, কারণ ছবি এঁকে অনেক জিনিস বোঝানো আছে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।